চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের স্থাপনায় নির্মাণ নিয়ে উত্তেজনা, বিজিবির প্রতিবাদ, অতিরিক্ত সদস্য মোতায়েন। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে, সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। ধেয়ে আসছে দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ, কনকনে হওয়ায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালয়ে আক্রান্ত রোগী। সর্দি নিউমোনিয়ার ভাবটা একটু কফের হাড়ের মধ্যে বেশি বাড়ে গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 উপরে চলে যাচ্ছে। টঙ্গীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী, 21টি বস্তিতে সক্রিয় একাধিক গ্রুপ, বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি আর ডাকাতি। সবারাতে 2-3টা করে রাম দাও, পর আমার বাবার এরকম করে কোবাইছে। রাস্তাঘাটে কোনো মা বোন বাড়ার পায় না, কেউ বাড়া চড়ে না। পড়াশোনাটা জানানো হইলে বসানোর তো কোনো উদ্যোগ নিতে আসে না। নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্সল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্সল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্সল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে, সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই সীমান্তেই। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা, বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বাহাটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। ওরা একটা বাংকার করার চেষ্টা করে, সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি, আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে, সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কী করে আমরা পর্যবেক্ষণ করছি। দুই পক্ষের উত্তেজনার কারণে সীমান্তে কৃষকদের চাষাবাদ বন্ধ রাখা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। মেঘলা আকাশ আর কনকনে হাওয়ায় আবারও বেড়েছে শীতের দাপট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 1 সপ্তাহ সারা দেশে বয়ে যেতে পারে দীর্ঘমেয়াদী শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলায় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বের হন শ্রমজীবী মানুষ, কিন্তু তীব্র শীতের প্রভাব পড়েছে তাদের জীবিকায়। সকাল থেকে সূর্যের দেখা নেই, উত্তাপ না থাকায় শীতও বেশি অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আমরা বলছিলাম যশোরে জনজীবনের শীতের প্রভাব কেমন পড়েছে, সেই খবর জানাবেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একটু জানাবেন সর্বনিম্ন তাপমাত্রায় কেমন প্রভাব দেখতে পাচ্ছেন জনজীবনে? সাধারণ মানুষ কি বলছে? যারা খেটে খাওয়া মানুষ, বাইরে বের হয়েছেন কাজের জন্য, তারা কি বলছেন? ঋতুরাজের যে পৌষ মাস, পৌষের শেষের দিক থেকেই যশোরে জেঁকে বসেছে শীত। আপনি
জানেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে যশোরে বিরাজ করছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির প্রথম দিন থেকে এক ধরনের জেঁকে বসেছে শীত, প্রচন্ড থাকে। রোদের যে ওঠা সেটা উঠেছে, সবাইভাবে লোক সমাগম করছে। আর একটা বলি যে শীত সেভাবে এখনো মানে সঠিক সময় যে সূর্য ওঠার কারণে শীতের প্রভাব সেটা কিছুটা কমই আর কি আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া সন্ধ্যার দিকে যে পরিস্থিতি শীত বিরাজ করছে। শীতের প্রভাবে আমরা দেখছি যে যশোর জেনারেল হাসপাতাল এবং শিশুদের যে রোগীর সংখ্যা বেড়েছে বহির্বিভাগ এবং ভর্তি রোগীদের সংখ্যা শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে বহির্বিভাগ এবং ভর্তি রোগীদের সংখ্যা শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে। আমরা খোঁজ নিয়েছি হাসপাতালে যারা আছে বা পরিবারের জন্য বস্ত্র তারা বিতরণ করছে। এছাড়া রাজনৈতিক দলও এবং স্বেচ্ছাসেবী সংগঠনও শীত বস্ত্র বিতরণ করছে। শীত পড়ছে যশোরে, যে কয়েকদিনে শীত প্রতিনিয়ত শীতের পারদ যেটা সর্বনিম্ন সেটা দিন দিন কমছে যশোরে। এই ছিল যশোরে কলি। ধন্যবাদ আপনাকে জাহিদ। শীত পুরোপুরি জেঁকে বসায় চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সরকারি বেসরকারি সব হাসপাতালে এই রোগের চাপ। বেশিরভাগ ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত শিশু। আশেপাশের জেলা উপজেলা থেকেও আসছে অনেকে। চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 5 মাস বয়সী এই শিশু প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 4 দিন আগে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। নিউমোনিয়া ছিল, আগ্রাবাদ ভর্তি ছিলাম আমরা ওইখান থেকে আইসিইউতে ভর্তি ছিল। কাশিটা আস্তে আস্তে ঠিক হবে, বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পরে দেখতেছি বাসায় কাশিটা আস্তে আস্তে আবার বেড়ে গেছে। শুধু চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল বা মা ও শিশু হাসপাতাল নয়, সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। পৌষের হাড় কাঁপানো শীত শুরুর পর বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শহর ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকেও রোগী আসছে হাসপাতালে। সকালে ঘুম থেকে উঠে হাত পা বেঁকে গেছে, খিচুড়ির মতো চলে আসছে, তারপরে আপনার চোখ টোক উপর করে ফেলতেছে। সর্দি, নিউমোনিয়ার ভাবটা একটু হাড়ের মধ্যে বেশি বাড়ে গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 এর উপরে চলে যাচ্ছে। রাত্রে ঘুমাতে পারেনি, আমরা সাথে সাথে চলে যাচ্ছি। আমি নিজেও তো ওর সাথে সাথে সকালে আমার বাচ্চার এই অবস্থা থেকে আমি নিজেও পড়ে যাচ্ছি। আক্রান্তদের বেশিরভাগ শিশু এবং বয়স্করা। প্রচণ্ড ঠান্ডার এই সময়ে বাড়তি সচেতনতা অবলম্বনের এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। যে বাচ্চার ওষুধ লাগবে সে যদি সঠিক সময়ে ওষুধ শুরু করে মৃত্যু ঝুঁকি মোটামুটি নেই বললেই চলে। যখন রোগটা বাড়তির দিকে চলে যায় তখন দেখা যায় যে এই শিশুগুলার ঝুঁকি বেড়ে যায়। মামুন, নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল। 21টি বস্তির প্রত্যেকটিতেই সক্রিয় একাধিক গ্যাং, যারা প্রতিনিয়ত স্থানীয়দের উপর চালাচ্ছে হামলা, ছিনতাই, চাঁদাবাজি আর ডাকাতি নিত্য নৈমিত্তিক ঘটনা সেখানে। নগরবাসীর অভিযোগ, কোনো তৎপরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর। ঠিক যেন কোনো সিনেমার শুটিং। দেশীয় অস্ত্র হাতে হামলা চালাচ্ছে একদল কিশোর। যাকেই সামনে পাচ্ছে তাকেই চলছে কোপানোর চেষ্টা। এমন ঘটনা টঙ্গী শিল্পাঞ্চলে এখন নিত্যদিনের কাহিনী। টঙ্গী এখন যেন ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাত চক্রের অভয়ারণ্য। শুধু সন্ধ্যা বা রাত নয়, দিনে দুপুরেও অবলীলায় চুরি ছিনতাই চালিয়ে যাচ্ছে একাধিক কিশোর গ্যাং। বাধা দিতে গেলে পড়তে হয় গ্যাং সদস্যদের রোষণলে। এরই মধ্যে তাদের হাতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। দরজা আগে ভাঙছে, গেট ভাঙিয়ে দৌড়াছে পরে আঙ্গরে বারাইটার সব পালাইছে। বাবা তোমার কাছে মাছ চাই বাবা, আমার পুত্রের একটা কূপ দিও না। আমি কইতাছি পরে তারপর আর দাওড়া লইছে দিব পরে আমি পাও 2টার মধ্যে নেশা খায় এতে করে। ওনার রাস্তাঘাটে কোনো মা বোন বাড়ার পায় না, কেউ বাড়া চারে না।
শুধু সাধারণ মানুষই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও চড়াও হতে পিছপা হয় না এসব কিশোর গ্যাং সদস্যরা। ব্যাংক মাঠ, কেরানির টেক, নতুন বাজার, টেন্টি সহ বিভিন্ন বস্তি থেকে নিজেদের কার্যক্রম চালায় এ সকল গ্যাংয়ের সদস্যরা। 5 আগস্টের পর থেকেই বেড়েছে তাদের অত্যাচার। আমার বাবার দোকান থেকে বের করে ফালাইয়া সব না হলে 20-25 জন সবার হাতে 2-3টা করে রাম দাও, পর আমার বাবার এরকম করে কোবাইছে। চিন্তা করে তারপর আমরা বাধা দিলেই মনে করেন ওরা এদিকে সারাদিন মনে করেন দিনের বেলা লাগে রাতের বেলা মনে করেন 24 ঘন্টা ওরা এরকম করে। প্রশাসনটা জানানো হইলে প্রশাসন তো কোনো উদ্যোগ নিতে আসে না। তো বাঁচার উপায় হইলো দেখা যাচ্ছে যে হয়তো নিজেরা মরতে হইব নাহলে মারতে হইবে, এছাড়া তো উপায় দেখতে আসি না আমরা। কালকে রাত্র যেরকম শুনছি যে আসতেছে, নিজের দোকান ফালাইয়া দৌড়ে গেছি, দোকানটা কি করবো, আগে তো আমার নিজের যান বাঁচাইতে হইব। নগরবাসী জানায় পুলিশের টহল নজরদারি কম থাকায় দৈনন্দিনী হামলা চালাচ্ছে কিশোর গ্যাং। অন্যদিকে পুলিশ কর্মকর্তার দাবি, ডাকাতি ছিনতাই রোধে অভিযান চলছে নিয়মিতই। পুলিশ আইসে আয়া জনপক্ষে দৌড়াইছে, আবার পুলিশ গেছে আবার আইসে ওরা। ঘটনা যে ঘটছে না সেটি বলার সুযোগ নেই, ঘটনা ঘটছে। তবে আমাদের কাছে বেশ কিছু ছিনতাইয়ের তথ্য ছিল, বিশেষ করে টঙ্গী কেন্দ্রিক। সেখানে কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বেশ কিছু অভিযান আমাদের হয়েছে এবং বেশ অনেক ছিনতাইকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের পাশাপাশি তাদের প্রশ্রয় দানকারীদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জামালপুরের ইসলামপুরে বছরের পর বছর থেমে আছে যমুনা নদীর বাম তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 5 কিলোমিটারের কাজ। 8 কিলোমিটারের বাঁধের শুধু 3 কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। তাতে করে প্রতি বছরই বন্যায় ভেসে যায় 8টি ইউনিয়ন, ভোগান্তিতে পড়ে 4 লাখের বেশি মানুষ। যমুনার এই অপার সৌন্দর্য সাজের আলোয় যতটা মোহনীয়, ঠিক তার উল্টো বর্ষায় শান্ত ধীরে বয়ে চলা নদী ধারণ করে রুদ্রমূর্তি, বন্যায় ভাসিয়ে এনে দুকুল, ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ গ্রাম। এ অঞ্চলের বাসিন্দাদের দুর্দশা দূর করতে পারে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার নির্মাণ কাজ ঝুলে আছে কয়েক বছর ধরে। ফলে অল্প বন্যাতেই ভেসে যায় 8টি ইউনিয়ন, ভোগান্তিতে পড়েন 4 লাখের বেশি মানুষ। আমাদের চলাফেরা, বাজারজাত, তারপর হচ্ছে পোলান স্কুলে, তারপর আমাদের ঘরে পানি যা, ফসল নষ্ট। আমগো প্রায় 10 থেকে 12 বিঘা সম্পত্তি প্রায় যমুনার ভিতরে গেছে, বুঝছেন। প্রতি বছরে বন্যায় প্রতি বছরে বাড়ি ঘরে পানি ঢুকে। আমরা মনে করেন যে গাছতলায় আশ্রয় নেই, কিংবা মনে করেন যে মানুষের বাড়িতে যে আশ্রয় নেই। আমাদের এই অঞ্চলের দক্ষিণ অঞ্চল, যেটা উলিয়া থেকে চিনাডলি যে অঞ্চলটি, এটা হচ্ছে এখানে কৃষি জমির পরিমাণ বেশি দিকে এবং মানুষ কৃষি নির্ভরশীল। এখানে এই পাশে সম্পূর্ণ কোনো রাস্তাঘাট নাই, আপনার নৌকা ছাড়া কোনো চলাচল এখন থেকেই বন্ধ হয়ে গেছে। আরও পানি আসলে আরও দুর্ভিক্ষ শুরু হয়। বিগত সরকারের আমলে এমপিদের ব্যক্তিগত তহবিলের টাকায় নদীর বাম তীরে শুরু হয় নির্মাণ। ইসলামপুরের চিনাডলি ইউনিয়নের গোঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে 3 কিলোমিটার অংশ নির্মিত হয়। 5 বছর যাবৎ 3 ধাপে কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন, কিন্তু সিংভাঙা থেকে চিনাডলি বাজার পর্যন্ত বাকি 5 কিলোমিটারের কাজে এখনও হাত দেওয়া হয়নি। ফসলি জমি শেষ, পাট শেষ, সব কিছু ধ্বংস। আমাদের জীবনটাই ধ্বংস। গোঠাইল থেকে প্রায় 3 কিলো রাস্তা এদিকে হওয়ার পরেও কিন্তু এই মাথা আগলা থাকার জন্য এদিকে যে পানি যায়, এটা জনজীবনে খুবই বিপর্যয় সৃষ্টি হয়। যে জায়গাটা বাকি আছে এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে পানি ঢোকে বন্যার সময়। স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, যত কাজ, উন্নয়নের কাজগুলো, সমস্ত কাজগুলো আমাদের থাকবে, নাহলে বন্যা হয় সবগুলো ভেঙে যাবো। উপজেলা প্রশাসন বলছে বাকি 5 কিলোমিটার বাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। যাচাই বাছাই শেষে শুরু হবে কাজ। গোঠাইল বাজার থেকে চিনাডলি বাজার পর্যন্ত যমুনা নদীর তীরে একটি বাঁধের প্রস্তাবনা আছে জনগণের পক্ষ থেকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি ফিজিবিলিটি স্টাডি প্ল্যান করেছে। ফিজিবিলিটি স্টাডির রেজাল্টের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাঁধের কাজ পুরোপুরি শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে কৃষি নির্ভর এই জনপদ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জামালপুরের সরিষাবাড়িতে ট্রেনের সাথে ধাক্কায় ট্রাক চালক সহ 3 জন গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানিয়েছে, তারাকান্দি থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিং সারবোছাই ট্রাক লেভেল ক্রসিং এর উপরে পড়ে যায়। আর এই সময় ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাক উল্টে যায়, দুমড়ে মুচড়ে যায়, 2 ভাগ হয়ে গেছে সেই ট্রাকটি। আর দুর্ঘটনার সময় ট্রাককে প্রায় 200 মিটার দিয়ে যায় লোকোমোটিভটি। আর
এক পর্যায়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। আহত হাসপাতালে চিকিৎসাধীন। রংপুরে মহানগরীতে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে নগরীর আরসিসি স্কুল মোড়ে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় দুস্থ ভাসমান ছিন্নমূল 450 জন নারী এবং পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিত্তবান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক। অনুষ্ঠানে রংপুরের সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।